This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরবর্তী প্রজন্মকে স্বীকৃতি দেওয়ার ফলে তৃণমূলের ভেতরে বহু পুরনো যে সমস্যাটা রয়েছে সেটা আবার মাথাচাড়া দেবে না তো। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে উত্থান এবং এই যে তৃণমূল নেত্রী তাকে এইভাবে একটা স্বীকৃতি দিয়ে দিলেন, এর ফলে কি ওই নবীন প্রবীণের গোলমালটা নতুন করে আবার শুরু হয়ে যেতে পারে, নাকি পুরোপুরি ধামাচাপা পড়ে যাবে? একটা দ্বিধা আর একটা দ্বন্দ্ব। এই দ্বিধা দ্বন্দ্ব এই দুটো শব্দ কিন্তু আমরা পরস্পর একে অপরের সাথে সম্পর্কযুক্ত, আর আমরা পরপর উচ্চারণ করি। দেখবেন দ্বিধা আর দ্বন্দ্বের মধ্যে সম্পর্কটা যে কতটা জোরালো সেটা কিন্তু লোকসভা ভোটের ফলাফলটা বিশ্লেষণ করলেই একদম পরিষ্কার টের পেয়ে যাবেন। এই যে উত্তর আর দক্ষিণ লোকসভা কেন্দ্রের বহু ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে পড়েছে। এমনকি দক্ষিণ কলকাতার মতো জায়গা, কলকাতা দক্ষিণের মতো কেন্দ্র, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের আসন, যেখানে 5টা ওয়ার্ড, সেখানে তৃণমূল পিছিয়ে গেছে। জানেন তো, রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমারের ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে। একমাত্র দক্ষিণ কলকাতায় লিডকে দিয়েছেন ফিরহাদ হাকিম। বন্দর এলাকার থেকে 42,000 ভোটে ফিরহাদ হাকিম এগিয়ে দিয়েছেন মালা রায়কে। এর ফলে ফিরহাদ হাকিমের অবস্থানটা হয়তো একটু শক্তিশালী হবে, এবং একই সঙ্গে এটা তো মানতে হবে যে সংখ্যালঘু ভোট একমুখী হওয়ার প্রবণতাটা ছিল বলেই তৃণমূল কিন্তু বহু আসনে জিতে গেছে, এক্ষেত্রেও তাই। কিন্তু সংখ্যালঘুদের এই তৃণমূল প্রীতি তো আমাদের দ্বিধা কিছুতেই কাটাচ্ছে না। উত্তর কলকাতায় রাজ্যের মন্ত্রী শশী পাজা, তার এলাকাতেও তো তৃণমূল পিছিয়ে পড়েছে। অথবা ধরুন দমদম লোকসভা কেন্দ্রের কথা, সেখানে সৌগত রায় জিতেছেন ঠিকই, কিন্তু রাজারহাট গোপালপুর বিধানসভা, সেটাও তৃণমূলের জেতা, সেখানে মাত্র 76 ভোটের লিড পেয়েছেন। এই রাজারহাট গোপালপুর কেন্দ্রের বিধায়িকা তো আবার নবীন শিবিরের অদিতি মুন্সি, এবং বিধানসভাটা সামলান অনেকটাই অদিতির স্বামী দেবরাজ চক্রবর্তী। দেবরাজ তো আবার উত্তর 24 পরগনা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। ফলে পরিস্থিতিটা বুঝতে খুব অসুবিধা হচ্ছে কি, মালা রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় বা সৌগত রায়, তারা যে নবীনদের ধাক্কা সহ্য করে জিতলেন, সেটা কি এই ভোটের ফলাফলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে না? দক্ষিণ 24 পরগনায় ধামাকাদার রেজাল্ট তৃণমূলের। 4 লক্ষের চ্যালেঞ্জ ছুড়েছিলেন, শেষমেশ 7,10,000 ভোটে জিতলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার আর জয়নগর 2 বিধানসভায় তৃণমূলের লিড দেখলে চোখ কপালে উঠবে। ফলতা বিধানসভায় 1,68,372 ভোটের লিড তৃণমূলের, আর ক্যানিং পূর্ব বিধানসভায় তৃণমূলের লিড 1,65,878 ভোটের। 42-এর মধ্যে 17টি লোকসভায় 1.5 লক্ষ বা তার বেশি ভোটে জিতেছেন প্রার্থীরা। সেখানে একটি বিধানসভাতেই 1.5 লক্ষের চেয়েও অনেক বেশি লিড। অথচ এমন দুর্দমনীয় তৃণমূল মহানগরে মহাবিপাকে। 144 ওয়ার্ডের কলকাতা পুরসভায় 70 থেকে 78টি ওয়ার্ডে পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। দক্ষিণ কলকাতায় দেবাশিস কুমার, জুঁই বিশ্বাসের ওয়ার্ডে এগিয়ে বিজেপি। ভবানীপুর বিধানসভায় মাত্র 3,000-এর লিড তৃণমূলের। উত্তর কলকাতায় মন্ত্রী শশী পাঁজার বাড়ির ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল। জোড়াসাঁকো, শ্যামপুকুর 2 বিধানসভাতেই এগিয়ে তাপস রায়। তৃণমূলের প্রাক্তন সাংসদ শান্তনু সেনের ওয়ার্ডেও বিজেপি এগিয়ে। বেলেঘাটায় পরেশ পালের ওয়ার্ডে প্রায় 10,000 ভোটে পিছিয়ে তৃণমূল কংগ্রেস। তাহলে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণে তৃণমূল জিতল কি করে? জেতালো বন্দর, এন্টালি, পার্ক সার্কাসের মতো এলাকা। শুধু বন্দর থেকেই মালা রায়কে 42,000 ভোটে এগিয়ে দিয়েছেন ফিরহাদ হাকিম। যেহেতু ল্যান্ডের ভ্যালু বেড়ে গেছে, এখানকার মানুষ কিনতে পারছে না, তা এই বাড়ির মালিকেরা সব চলে গেছে বেহালা, কেউ এদিকে চলে গেছে। এখানে যারা আসছেন তারা ইউপিতে, রাজস্থানে তাদের আত্মীয় স্বজনরা বিজেপির বিরুদ্ধে ভোট দিচ্ছে, কিন্তু এখানে তাদের মাথায় কিছুতেই আমরা ঠিক করতে পারছি না। বেশিরভাগই আবার যদি সেন্ট্রাল গভর্নমেন্টের হয়, তখন একটা অ্যাফ্লুয়েন্ট সোসাইটি, তারা ভাবে বোধহয় যে সেন্ট্রাল গভর্নমেন্টে মোদি থাকলে শেয়ার ভ্যালু বাড়বে। তাদের নিজেদের পার্সোনাল গেনের জন্য তারা বিজেপিকে অনেক সময় ভোট দেয়। মানুষের মনে যে বিজেপি নেই এ কথা একেবারেই নয়। ভোট অন্য পলিটিক্সে হয়েছে। বামপন্থীদের ভোট কাটার ফলেই বেশিরভাগ ক্ষেত্রে বিজেপির পরাজয় হয়েছে। বিজেপির নিজেদেরও ভেতরে কিছু সমস্যা ছিল, যেগুলো ওভারকাম করতে পারলে হয়তো ভালো হতো।
প্রবীণ তৃণমূল নেতা সৌগত রায়ও খানিকটা হোঁচট খেয়েছেন রাজারহাট গোপালপুরে। দমদমে সৌগত রায় জিতেছেন ৭০,৬৬০ ভোটে। রাজারহাট গোপালপুর বিধানসভায় সৌগত রায়ের লিড মাত্র ৭৬। সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালা রায়, ৩ প্রার্থীর মধ্যে একটা বিষয় কমন, ৩ জনই আদি এবং ৩ জনই প্রবীণ। তাই কি কিছু জায়গায় লড়াই কঠিন হয়ে গেল? কোথায় দুর্বলতা খুঁজে দেখবে নাকি তৃণমূল? দেখুন, কলকাতার এই দুটো লোকসভা আসনের মতো এই দমদমেও দলীয় প্রার্থীদের সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনো প্রচার করেননি। মনে আছে আপনাদের? ভোটের আগে বলেছিলাম। এবার বিরোধীরা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের জোরেই নাকি এই যাত্রা সৌগত রায় টিকে গেলেন, জিতে গেলেন, মানে সোজা বাংলায় উতরে গেলেন আর কি। কিন্তু কোথাও গিয়ে প্রশ্নের মুখেও কি পড়লেন না? মানে নবীনরা যদি এক ধাক্কা অর্ধ বলে আর একটা ধাক্কা মারেন, তাহলে প্রবীণ গোষ্ঠীর ভেঙে পড়া কি শুধু সময়ের অপেক্ষা? এই প্রশ্নটা কিন্তু বিরোধীরা করতে শুরু করেছেন। এবং প্রশ্ন যে শুধু এই প্রশ্নটা একটা অদ্ভুত, একটা সার্বজনীন প্রশ্ন হয়ে গেছে, এরা তো সব দলের জন্য সত্যি হয়ে গেছে। মানে শুধু যে শাসক দলকে লক্ষ্য করে এরকম প্রশ্ন উঠছে এরকম নয়, কিন্তু বিজেপির ক্ষেত্রেও উঠছে। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে দিলীপ ঘোষ হেরে গেছেন, প্রাক্তন রাজ্য সভাপতি, সাংসদ ছিলেন। এবার কেন হেরে গেলেন? এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে এসে কি নিজেকে মানিয়ে নিতে পারলেন না দিলীপ ঘোষ, নাকি সেখানকার মানুষ জোট মানতে পারলেন না? মেদিনীপুর থেকে এসে কি বর্ধমানের জল হাওয়া তার সহ্য হলো না? দেখুন, বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী তিনি নিজে কিন্তু বলছেন হারের কারণটা তিনি খুঁজে পেয়েছেন, এবং তার কথা শুনে মনে হচ্ছে যে হারের কারণ ওই লক্ষ্মীর ভাণ্ডার বা তৃণমূলের সংগঠন নয়, বরং সাবোতাজ, অন্তর্ঘাত। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী মনে হচ্ছে ওই বিশ্বাসঘাতকদের সন্ধান পেয়েছেন, সেটাই কিন্তু তার বক্তব্যে স্পষ্ট। রাজনীতিতে চক্রান্ত, কাঠিবাজি, এটা রাজনীতির অঙ্গ, আমি সেভাবেই নিয়েছি। আমি পুরো পরিশ্রম করেছি, কিন্তু সফলতা আসেনি। রাজনীতিতে যা হয় সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। বহু আগে আমিই বলেছিলাম বাঙালিদের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার হচ্ছে কাঠি। সে বাঙালি রাজনীতিতে থাকুক বা অন্য কোথাও থাকুক, অসুবিধা তো নেই, কাঠি ব্যবহার করবি। দিলীপদার দুঃখ আমি বুঝতে পারি। দলটা যারা 2-4 জন স্টাবলিশ করেছে, তার মধ্যে দিলীপদা, যখন 2টো এমএলএ এলো তখন দিলীপদা, সেই দিলীপদাকে আস্তে আস্তে কীভাবে সাইডলাইন করছে, কীভাবে তার জেতা সিটকে সরিয়ে দিল, এগুলো বুঝতে পারি তাদের দলের ব্যাপার। কিন্তু আমাদের খুব বেশি বলার নেই যে আর কে, যেহেতু ওদের দলের ব্যাপার। জাস্ট একটা প্রশ্ন মনের মধ্যে এলো, তাই করেই ফেলি বরঞ্চ। মানে তৃণমূলের প্রবীণরা এই যাত্রা ধাক্কাটা সামলাতে পারলেও দিলীপ ঘোষ কি তাহলে শুধুমাত্র এই কাঠির ধাক্কাতেই কুপকাত হয়ে গেলেন? মানে ভোটের রেজাল্ট বেরোনোর পর আমার মতো অনেকের মনেই কিন্তু অনেক প্রশ্ন ঘুরছে। এবং শুনলেন তো, দিলীপ ঘোষ তিনি কাঠির উল্লেখ করলেন, আর সুকান্ত মজুমদার সে কাঠির প্রসঙ্গটাকে সেকেন্ড করলেন। তিনি ওই কাঠির অস্তিত্ব মেনে নিলেন, এবং তিনি তাছাড়াও অন্য বক্তব্যে আমি শুনছিলাম বলছিলেন যে তিনি সব সিদ্ধান্ত তো তিনি নেন না, মানে বেশ কিছু অনেক কিছু ঘটনা ঘটে দলের মধ্যে, কিন্তু যেহেতু দলের সভাপতি তিনি, রাজ্য সভাপতি তিনি, সব কিছু তার ঘাড়ে এসে পড়ে। অর্থাৎ কিছু জায়গায় তিনিও কিন্তু পুরোটা তার ঘাড়ে নিচ্ছেন না। মানে এর বাইরেও তারা দুজনেই কাঠি প্রসঙ্গতে আছেন, কিন্তু সেইটার বাইরেও তাহলে তারা এমন কাউকে বা এমন কোনো জায়গা খুঁজে পেয়েছেন দলের মধ্যে, অথবা আশঙ্কা করছেন যে দলে একটা কোনো এরকম জায়গা আছে যেখান থেকে কাঠি সাপ্লাই হচ্ছে। এই প্রশ্নগুলো সচরাচর হারলে বড় করে সামনে আসে, জয়ের সময় ধামাচাপা পড়ে যায়, আর ভোটের আগে একটা ছাই চাপা আগুনের মতো দিকে দিকে জ্বলতে থাকে। এর উপরেই কিন্তু ওই সংগঠনের স্থায়িত্বটা নির্ভর করে, জানেন তো, যে ছাইটা কত বেশি চাপা পড়লো এবং শেষ পর্যন্ত আগুনটা নিভিয়ে দেওয়া গেল কিনা, তার ওপর গোটা বিষয়টা নির্ভর করে। এবার এই রকম প্রশ্ন বা এরকম সংশয়, মোদ্দা কথা হচ্ছে যে এখন ভোটের ফল বেরানোর পর সবাই সবার দিকে একটা সংশয়ের দিকে তাকাচ্ছেন, একটা সংশয়ের চোখে সবার মধ্যে একটা অনিশ্চয়তা, বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন। মানে মোদ্দা কথা হচ্ছে যে কী হয় ভাব, কেন হলো ভাব, দুটো একসঙ্গে পাশাপাশি চলে আর কি। এই যে ধরুন সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এনডিএ, মানে নর্মালি আমি এবারে ভোটটা ভাবছিলাম, এইবারের ভোটটা নিয়ে কারোর তো কিছু বলার নেই, সব পক্ষের খুশি হওয়ার কথা, এবং অ্যাকচুয়ালি এখনও পর্যন্ত যা দেখছি কিছুই তো বদলায়নি। আমাদের রাজ্যে তৃণমূল রয়েছে,
এটা তাদের ধাক্কা দেওয়ার মতো কোনো বিষয় ছিল না, তারা থাকবে। মানে 35টা আসন যদি বাই চান্স বিজেপি পেয়ে যেত অমিত শাহর কথা অনুযায়ী, এখানে তাদের আরও বেশি টেনশন বাড়তো। 26 তারা দেখবেন না এরকম শোনা গেছিলো, ফলে তাদের কোনো সমস্যা নেই, তারা এখানে থাকছেন। একক সংখ্যাগরিষ্ঠতা সেটাও বিজেপির, তারা নিজেরা 240-এর বেশি আসন একা পেয়েছে, এনডিএ দলগতভাবে 272 পেরিয়ে গেছে এবং তারাই সরকার গড়বে, এটা নিয়েও এই মুহূর্তে পরিষ্কার, এটা নিয়েও কোনো সংশয় নেই। ফলে যে যেখানে ছিলেন, যে যেমন ছিলেন আছেন, তারা কারোর কোথাও কোনো সমস্যা নেই, আমাদের জন্য কোনো কিছু বদল নেই, একদম কি নেই। মানে একটা সব কিছু ওরকম ডেফিনেটিভ টোনে বলা অত সহজ নয় যখন সেটা রাজনীতির ব্যাপার। কারণ এবার যে সরকার গড়ার জন্যে বিজেপিকে কিন্তু শরিক দলগুলোর ওপর নির্ভর করতে হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রথমাফিকি ইস্তফা দিয়েছেন, এরপর সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিয়ে সরকার গঠনের দাবি পেশ করতে হবে। এমনিতে সেটা নিয়ে খুব সমস্যা নেই, এমনিতে একক সংখ্যাগরিষ্ঠতা নেই, কিন্তু 32টা আসন জোগাড় করতে হবে। এবার কাদের কাছ থেকে আসবে সেটা তারা ওই এনডিএর জোটের বাকিদের শরিকদের দিকে তাকালেই পরিষ্কার বুঝতে পারছেন। দুটো নাম তার মধ্যে জলজল করছে, নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু। এবার নীতিশ কুমার আজ দিল্লিতে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকটা সেরে ফেলেছেন, ভোটে এনডিএ শরিক হিসেবেই লড়েছেন তিনি, ফলে এটা দিয়ে নর্মালি সংশয় থাকার কথা না, এরা সবাই তো সঙ্গেই আছেন। গোটা বিষয়টাকে ওই যেরকম এখানে বামফ্রন্ট হিসেবে দেখা হতো, ঠিক সেরকম এখানে এনডিএ হিসেবে দেখাটাই স্বাভাবিক। ভোটের ফলাফল সামনে আসার পর পাটনায় মোদি নীতিশকে অভিনন্দন জানিয়ে যে বিরাট পোস্টার টাঙানো হয়েছে, সেটাও তাহলে খুব স্বাভাবিক ঘটনা। তবু সংশয় আছে, মনে সংশয় আছে। কেন? কারণ নীতিশের ট্র্যাক রেকর্ড এইটা কাউকে না স্বস্তিতে থাকতে দেয় না। একাধিকবার তিনি শিবির বদল করেছেন, অসাধারণ একটা পারদর্শিতা তার আছে। কেউ জানেন না তিনি মানে সুকুমার রায় থাকলে তাকে গেছো দাদার মতোভাবে দেখতেন, বলেন জানেন তো, একবার এখানে একবার ওখানে, কোন মুহূর্তে তিনি যে কোথায় আছেন কেউ জানেন না। রাজনীতিতে তার নাম যার জন্য পাল্টু রাম হয়ে গেছে। এবার পাটনার থেকে দিল্লি যাওয়ার যে সময়টা, সেটাও খুব ইন্টারেস্টিং জানান আজকে নীতিশের। কারণ তার যে ওই বিমানে তার সহযাত্রী ছিলেন আরজেডির তেজস্বী যাদব। কিছুদিন আগে নীতিশ যখন মুখ্যমন্ত্রী ছিলেন বিহারে, তখন তেজস্বীকে তিনি নিজের সন্তানের মতো দেখতেন, এরকম শোনা গেছিল আর কি। কতটা মানে মুখে বলতেন, কতটা দেখতেন সেটা নিয়ে সংশয় আছে। দেখুন, তেজস্বী তার এনডিএতে যাওয়ার কোনো প্রশ্ন নেই, কিন্তু যে যেতে যেতে এতটা সময় পেলেন, নীতিশের সাথে এত আলোচনা করলেন, আমি নিশ্চিত সবাই এই গ্যারান্টিটা কেউ দিতে পারছেন না। এমনকি নরেন্দ্র মোদী, আমি জানি না এত মোদী কি গ্যারান্টি দিয়েছেন এবার ভোটের আগে, তিনিও কি এই গ্যারান্টি দিতে পারবেন যে নীতিশ কিছুতেই কোনো দিন ওই ইন্ডিয়া জোটে ফিরে আসবেন না? এদিকে অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু, তাকে নিয়েও সামান্য হলেও কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে। নীতিশ আর চন্দ্রবাবু দুজনেই কিন্তু স্পিকারের পদটা দাবি করতে পারেন বলে শোনা যাচ্ছে। আর তার সঙ্গে বিগ ফোর মানে অর্থ, স্বরাষ্ট্র, বিদেশ আর প্রতিরক্ষার মধ্যে যে কোনো দুটো মন্ত্রক, দেখুন তাদের এখন পোয়া বাড়ো, তাদের ওপর নির্ভর করে সরকার গড়তে হবে। তারাই হচ্ছে মেজর শরিক আর কি এনডিএর, বিজেপিকে বাদ দিয়ে। ফলে তারা যে এই সময় দরদামটা একদম কোমর কষে করতে নামবে, এটা নিয়ে কোনো সংশয় নেই। চান্স তো একবারই আসে, পেয়েছেন তারা, তখন সেই চান্স কাজে লাগাবেন, কেউ তাদের দোষ ধরতে পারবেন না। আর এই সংসদীয় রাজনীতিতে স্পিকারের কিন্তু বিশাল ভূমিকা, জানেন তো। মানে এই জন্যই সবাই তার পেছনে দৌড়চ্ছেন। স্পিকারের চেয়ার হাতে থাকলে বিরোধীদের সঙ্গেও যোগাযোগটা ভালো থাকে, দরদস্তুরের রাস্তাটা পুরো মাত্রায় খোলা থাকে, আবার সরকারও সংসদে তার দ্বারস্থ হতে বাধ্য। আর এর সঙ্গে ওই বিগ ফোর মানে 4টে বড় মন্ত্রক, এটা তো দেশ চালানোর সঙ্গে সরাসরি যুক্ত। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়, এইগুলো না হয় দস্তুর কিছু দিয়ে দেওয়া হলো, কিছু দেওয়া হলো না, এগুলো সব থাকবে। কিন্তু মোদী সরকারের এবার কাজ করার যা পরিকল্পনা, মানে আগের থেকে যেগুলো যা ঘোষণা করে রেখে দিয়েছেন, যা এজেন্ডার মধ্যে রয়েছেন, তাতে কিন্তু বিগ ফোরে বহিরাগতকে নেওয়াটা রীতিমতো ঝুঁকিপূর্ণ ব্যাপার। কিন্তু সরকার গড়তে গেলে আবার সেটাও করতে হবে। ফলে কোনো একটা জায়গায় কম্প্রোমাইজ কি করতে হতে পারে, এজেন্ডা
অথবা দফতর। ফলে সংশয়টা নেই বলেও পুরোপুরি নেই, এটা কি বলা যাচ্ছে? Sir, how was the meeting? Are you pledging support? Sir, how was the meeting? You're part of the NDA, sir. Sir, how was the meeting? How can we contest elections if you are not a part of NDA? Three parties combined we collected. Why you got that doubt, I don't know. দেখুন, শুনলেন তো, চন্দ্রবাবু নাইডু পরিষ্কার বললেন যে তারা ওই এনডিএর দল হিসেবেই তো নির্বাচন লড়েছেন, ফলে সেখানেই আছেন, এটা নিয়ে কোনো সংশয়ের কোনো জায়গা নেই, এবং বৈঠকও ভালো হয়েছে বললেন তিনি। কিন্তু মুশকিল হচ্ছে ওইটাই, রাজনীতিতে কখন কি ঘটে যায় কিচ্ছু বলা যায় না। তবে হ্যাঁ, ইন্ডিয়া জোটের প্রধান দল কংগ্রেস তারা সম্ভবত সরকার গঠন নিয়ে তেমন আগ্রহী নয়, এটা বলে দেওয়া যায়। যদিও শোনা যাচ্ছে যে তারা নিজেরা মিটিং করছেন, একটা ভেতরে ভেতরে এরকম ভাবনা চিন্তা হয়তো কেউ কেউ চাগিয়েও দিচ্ছেন যে একবার হিসেব কষে দেখাই যাক না সরকারটা গড়ে ফেলা যায় কিনা। কিন্তু কংগ্রেস কি আগ্রহী হবে? দেখুন, বিজেপিকে 240-এর আশেপাশে আটকে দেওয়ার পরেও কংগ্রেস কিন্তু 100-এ পৌঁছতে পারেনি। তাই শরিক জোগাড় করে সরকার গড়লেও সেটা তারা হয়তো বড় শরিক হবে, কিন্তু সরকারটা সেটা কি খুব শক্তপোক্ত হবে, নাকি একটু ভঙ্গুর হবে? আর তার উপর বিরোধী আসনে 240 জন সাংসদ নিয়ে বিজেপি বসে থাকবে, মানে আমি এনডিএটাকে ছেড়েই দিলাম। তার থেকে শক্তিশালী বিরোধী যদি কোথাও গিয়ে সংসদে বসে, তাহলে কিন্তু সেটা কংগ্রেসের জন্য শাসক দল হিসেবে বসে কাজ করার পক্ষে রীতিমতো নাইটমেয়ার হয়ে যেতে পারে, রাতের ঘুম উড়ে যেতে পারে। বিরোধী জোট নিশ্চয়ই বুঝে গেছে যে এই ভোটে একটা জিনিস মানুষের দাবির জায়গাটা উঠে এসছে, মানে এই বিরোধী কেন, শাসক জোটও নিশ্চয়ই বুঝে গেছে। জানেন তো, আমরা বলি না, এত প্রচার টচার শুনলাম যে এই ভোটটা বিশ্বের সবথেকে বড় গণতান্ত্রিক উৎসব এবং আমাদের গণতন্ত্রের একটা অদ্ভুত মাধুর্য আছে, সেটা কিন্তু টের পেয়েছি। জানেন তো, এই ভোটে ধরুন সাধারণ মানুষের যে রুটি রুজির প্রশ্ন বা এই ধরনের ইস্যুগুলো, এগুলো প্রাধান্য পেয়েছে, হয়তো মানুষের মনের মধ্যে রয়েছে, এটা কিন্তু মানুষ বুঝিয়ে দিয়েছেন। রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে খুব একটা খুঁজে পাবেন না, সেখানে পুরোপুরি সব রাজনৈতিক ইস্যু আর ধর্মীয় ইস্যু, যেগুলোর সঙ্গে আমাদের ওই বেসিক যেগুলো নিডস সেগুলোর একটা বড় তফাৎ সবসময় ছিল। সেই বিভাজন হয়েছে, দেশের ধর্মীয় বিভাজনটা কিন্তু স্পষ্ট। ভোটদানের ক্ষেত্রে যে প্যাটার্ন আমরা লক্ষ্য করছি তাতে এটা স্পষ্ট, কিন্তু তার মধ্যে থেকেও মানুষ কিন্তু বুঝিয়ে দিয়েছে যে ওই বেসিক যে আমাদের জিনিসগুলো দরকার, রুটি রুজি, এগুলোর চাহিদাটা পূরণ না হওয়ায় তাদের বক্তব্যটা তারা কোথাও গিয়ে একটা অদ্ভুতভাবে সাইলেন্টলি একটা ইঙ্গিতে তারা কিন্তু বুঝিয়ে দিল এগুলো ভাবাটা দরকার। একটা অদ্ভুত বৈপরীত্যের সাক্ষীও রইল আমাদের দেশটা। দেখুন, খেয়াল করে, রাম মন্দির এই ভোটের আগে ছিল ধর্মীয় ভাবাবেগের শীর্ষে, কিন্তু সেই আবেগ যে সারা দেশে একভাবে কাজ করেনি বা বিরাটভাবে কাজ করেনি, সেটা তো ভোটের ফল বা প্রবণতায় স্পষ্ট। যেখানে রাম মন্দির সেই ফৈজাবাদেই তো হেরে গেছে বিজেপি, আবার একেবারে কাজ করেনি সেটাও বলতে পারবেন না। এই রাম মন্দিরের ভাবাবেগ কাজ করেছে বলেই তো গোটা দেশের সংখ্যালঘুরা একজোট হয়ে বিজেপি বিরোধীদের ভোট দিয়েছে। আর যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখেন তাহলে দেখবেন এখানেও ওই ধর্মীয় মেরুকরণের জায়গাটা স্পষ্ট। অঙ্কের বা সংখ্যাতত্ত্বের এই বিচার কিন্তু মানুষের ভাবাবেগের কারণেই অনেক বড় হয়ে উঠেছে।